1857 থেকে 1947 পর্যন্ত প্রথম 50 বছরে জাতীয় আয়ের উৎপাদন ছিল 0.03, শেষ 50 বছরে ছিল 0.01 এবং পরের 47 বছর ছিল নেগেটিভ 0.5। পাকিস্তান সময়ে যে কোনো উন্নতি হয় নাই সেটা বললে শিক্ষক হিসেবে আমার মিথ্যা কথা বলা হবে, কিন্তু তুলনামূলকভাবে উন্নয়নের চিত্র অত্যন্ত দারিদ্র, অত্যন্ত কম। এবং তার চেয়েও বড় কথা, আমাদের সংস্কৃতিতে আঘাত করা হয়েছে। তার চেয়েও বড় কথা, আমাদের মন মানসিকতা, চিন্তা আঘাত করা হয়েছে। তার চেয়েও বড় কথা, মানুষ হিসেবে আমাদের যে ভাষা, আমাদের যে দাবি, আমাদের যে সভ্যতা, আমাদের যে কৃষ্টি, তার উপরে আঘাত করা হয়েছে। আজকে যখন দেখি যে বাংলাদেশ ব্রিটেনকে হারিয়ে ক্রিকেটে জয়লাভ করেছে, আপনারা বিশ্বাস করুন না করুন, আমার চোখে পানি এসে গেছে। রকিব একদিন আমাকে বলেছিল যে হাসনাত ভাই, আমরা কোনোদিন 11-র মধ্যে আসতে পারি নাই, আমাকে দিয়েছিল 12 বল পূরণের জন্য, এবং কোন খেলোয়াড় যদি আহত হয় তবে তার জায়গা পূরণ করার জন্য। আমি জীবনে কোনোদিন জায়গা পূরণ করতে পারিনি। আমরা বাঙালিরা, আমরা মাছ খাই, আমরা ব্যাট করতে জানি না। সেই বাঙালি আর ব্রিটেনকে হারিয়েছে। যারা বলে বঙ্গবন্ধুকে দিয়েছে তারা নেওয়া খারাপ, বঙ্গবন্ধু যা দিয়েছে তো অপরিসীম। আমি শুধু একটা উদাহরণ দিলাম, ক্রিকেটের বিজয়। আজ বাংলা সর্বত্র বিজয়ী। আপনারা জানেন চীনে বিশ্বকাপে জয়ী হয়েছে, আপনারা জানেন বিভিন্ন ইন্ডিকেটরে বাংলাদেশ আজ জয়ী। অমর্ত্য সেনের মতো নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ বলে গেছেন, অর্থনীতির উন্নয়নের মাত্রায় ভারতবর্ষ হয়তো এগিয়ে আছে, কিন্তু মানুষের কল্যাণের মাত্রায় বাংলাদেশ এগিয়ে গেছে। আমি মূল আলোচনায় ফিরে আসি। আজ জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিন ও বাংলাদেশ শিশু দিবস। এই পুণ্য লগ্নে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার সম্পর্কে অল্প কিছু আলোচনা করছি। এক, সমাজতন্ত্র। সমাজতন্ত্র একটি রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্ব। প্রথমে যা শুরু করেন রবার্ট ওয়েন ও হেনরি সাইমন। এর পূর্ণতা লাভ করে কার্ল মার্কস এবং তার বন্ধু ফ্রেডেরিক এঙ্গেলের হাতে। 1917 হতে 1990 পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় সমাজতান্ত্রিক দেশ ছিল সোভিয়েত রাশিয়া। আমাদের 71 মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সাথে এই দেশটির অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1948 থেকে 1978 পর্যন্ত চীন ছিল সমাজতান্ত্রিক। এখন বাজার ও সমাজতন্ত্রের সংমিশ্রণে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে ল্যাটিন আমেরিকার বলিভিয়া সহ অন্য দেশে সমাজতন্ত্র ছিল। চীনের আলেন্দে সমাজতন্ত্রে কায়েম করার জন্য স্বৈরশাসক পিনোশেটের হাতে প্রাণ দিয়েছেন। অনেকে মনে করেন আমাদের জাতির পিতার প্রাণ দেওয়ার কারণ সেটাও হয়তো একটা হতে পারে। সেটা অনেক ডিবেটেবল ব্যাপার, আমি ঠিক এখানে আলোচনা করতে চাই না। ক্যাস্ট্রোর কিউবাতে এখন অনেকাংশে সমাজতন্ত্র আছে। জুলিয়াস নায়ারের তানজানিয়াতে আগে ছিল, এখন নেই। ভারতবর্ষের নেহরুভিয়ান সমাজতন্ত্র এখন অন্যতম ধনতন্ত্রের বড় দেশ। কমপ্লিট ন্যাশনালাইজেশন অফ অল মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের উপাদান, উপায় ও মালিকানা ব্যক্তি বা গোষ্ঠীর হাতে নয়, সমাজ বা রাষ্ট্রের হাতে থাকবে। আর উৎপাদন ও বন্টন সম্পূর্ণ পরিকল্পিত বা প্ল্যানিং কমিশন বা ওই জাতীয় কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। এইটাই হলো সমাজতন্ত্রের মূল কথা। বাংলাদেশে মার্কেট, সমাজতন্ত্রে বাজার বা মার্কেট বলে কিছু থাকবে না। বাস্তবে অবশ্য পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব হয় নাই, এমনকি সোভিয়েত রাশিয়াতেও হয় নাই। 96% জমি ছিল সরকারের হাতে, 4% জমি ছিল সাধারণ লোকের হাতে। আপনাকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিয়ে, এটা খুব ইন্টারেস্টিং। এই 4% জমিওয়ালারা 24% উৎপাদন করতো খাবার, আর 96% জমিওয়ালারা 74% উৎপাদিত খাবার। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিতে সমাজতন্ত্র হয়তো খুব একটা এফিসিয়েন্ট ছিল না। বঙ্গবন্ধুর বাংলাদেশে আমি যেভাবে মনে করি সমাজতন্ত্র ছিল অত্যন্ত আংশিক। কারণ 1971 বা 1972 সালে বাংলাদেশের সমস্ত সম্পদের মূল অংশ যেটা ছিল সেটা হলো কৃষি, এবং এই কৃষি কোনদিনই ন্যাশনালাইজ হয়নি। এই কৃষি সবসময় ব্যক্তিগত মালিকানার হাতে ছিল। কিছু ইন্ডাস্ট্রি বঙ্গবন্ধু ন্যাশনালাইজ করেছিলেন এবং সেগুলো অধিকাংশ পাকিস্তানের ফেলে যাওয়া ইন্ডাস্ট্রি। সুতরাং এটাকে ঠিক সমাজতন্ত্র সেই অর্থে বলা যায় না।
আর কিছু প্রতিষ্ঠান ছিল যেগুলো আধা সরকারি, যেমন পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বঙ্গবন্ধুর সময় বা এখন পর্যন্ত সেটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। সুতরাং এটাকে ঠিক ন্যাশনালাইজ পর্যায়ে আনা যায় না। তাহলে প্রশ্ন আসে যে বঙ্গবন্ধু সমাজতন্ত্রের দায়িত্ব কেন নিলেন? বেসরকারি বা বাজারের হাতে অর্থনীতি ছেড়ে দিতে পারতেন? আর কি আমার বক্তব্য হলো না, পারতেন না। তার কারণ অর্থনৈতিক উন্নতির জন্য শ্রম এবং ভূমি ছাড়া আরো দুটি প্রয়োজনীয় উপাদান হলো মূলধন ও প্রযুক্তি। এই মূলধন ও প্রযুক্তির আকার এত বড়, অবকাঠামোয় বিনিয়োগের জন্য প্রয়োজন এত বেশি যে সে পরিমাণ ব্যক্তি মালিকানা খাত বাংলাদেশে ছিল না, এবং সত্যি বলতে কি আজও নেই। সুতরাং সরকারকে এগিয়ে আসতে বাধ্য হতে হয়েছিল, এখনো হয়, রাষ্ট্রের উন্নতির জন্য, বিদেশ থেকে সম্পদ আহরণ করে রাষ্ট্রের বিনিয়োগের জন্য। এবং সেটা আপনারা এখনো দেখছেন, চীনের যে আজকের উন্নতি তার অন্যতম বড় কারণ হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ভারতবর্ষের যে আজকের উন্নতি তার অন্যতম বড় কারণ হলো রাষ্ট্র তার একটা বিরাট অংশ ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে বিনিয়োগ করে। সেটা একটা বড় কারণ ছিল। আরো বড় কারণ ছিল বাংলাদেশের অবস্থা ঠিক অন্য দেশের স্বাধীনতা লাভের মতো অবস্থা ছিল না। কারণ স্বাধীনতা লাভের পরে না ছিল অর্থনীতি, সম্পূর্ণ বিধ্বস্ত, না ছিল অবকাঠামো, সম্পূর্ণ বিধ্বস্ত। সে মতো অবস্থায় বাংলাদেশ সরকার কোনো অবস্থাতে ঠিক গোটা ইকোনমি প্রাইভেট সেক্টরে ছেড়ে দিতে পারে না, এবং ছেড়ে দিলেও নেওয়ার মতো লোক ছিল না। সেই জন্যে সমাজতন্ত্রের আংশিক অংশ, যেটা রাষ্ট্রের একান্ত প্রয়োজন, জনগণের একান্ত প্রয়োজন, অর্থনৈতিক উন্নতির জন্য একান্ত প্রয়োজন, সেইটুকুই তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, এইগুলি আমি মনে করি। দ্বিতীয় হলো ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গ। ধর্মনিরপেক্ষতা একটি যৌগিক কমপ্লেক্স বা ধারণা। আপনারা খেয়াল করছেন কে যায় না, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে সমাজতন্ত্র একটি থিওরি। একটা থিওরির অনেক কিছু কোয়ালিটি থাকে যেটা টেস্টেড ওভার দি পিরিয়ড, তাই না? কিন্তু ধারণার সেরকম কোনো পরিমাপ থাকে না, বা সেরকম কোনো উপাদান থাকে না যা দিয়ে আপনি তর্ক করতে পারেন বা যা দিয়ে আপনি প্রমাণ করতে পারেন। সুতরাং